শিবকল্প মহাযোগীর 113 পাতায় এই কথাটা লেখা আছে, বিঘ্নগুলিকে বড় করে দেখো না, বিঘ্নগুলিকে বড় করে দেখো না, বিঘ্নের কারণকে বড় করে দেখো। বিঘ্নগুলোকে বড় করে দেখো না, এটা কে বলছেন? স্বয়ং বাবা লোকনাথ বলছেন। বিঘ্নগুলোকে বড় করে দেখো না, বিঘ্নের কারণ করে বড় করে দেখো। তো এই অংশের যদি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দাও খুব ভালো হয়। জীবন বড় অনিশ্চিত, কখন কি হয় কেউ জানে না। আর বিঘ্নের কারণ ক্ষুদ্র বুদ্ধিতে বিচার করতে গেলে নিজের মধ্যে বড় অপরাধ বোধ জাগে, নিজেকে মনে হয় কারণ আর সত্যি যদি আমার অজ্ঞানতাই বিঘ্নের কারণ হয়, তবে কি বিচার দিয়ে মনকে শান্ত করিয়ে এগিয়ে যাব বাবা? বিঘ্ন যদি অন্যের কষ্টের কারণ হয়ে যায়, বিঘ্ন যদি অন্যের কষ্টের কারণ হয়ে যায়, তাহলে কি করা উচিত সেক্ষেত্রে? কেবল গুরু প্রদত্ত নাম জপ আর তার অনন্য চিন্তন কি সব সমস্যার সমাধান দিতে পারি? তার কাছে ক্ষমা যাচনা ধ্যান কিভাবে করতে পারি? যদি তোমার নির্দেশ দাও, সেটা অনুসরণ করতে পারি, খুব ভালো হয় বাবা, খুব সুন্দর। দেখো, এক কথায় কি জানো, আমাদের জীবনে যা কিছু ঘটে সর্বদা খেয়াল রাখবে, যা কিছু ঘটে তার মঙ্গল এবং অমঙ্গল, ভালো এবং মন্দ, এই বিচারটা কিন্তু সম্পূর্ণরূপে আসে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে। অর্থাৎ বিঘ্ন বলতে আমি একটা বলছি, জীবনের কোনো একটা ঘটনা, সেটা দুর্ঘটনা হতে পারে, সুঘটনা হতে পারে, ঘটনা। এবার সেই ঘটনাটাকে কে কি দৃষ্টি দিয়ে দেখছে, কে কিভাবে সেটাকে বিচার করছে, কে কিভাবে সেটাকে গ্রহণ করছে, এইটা কিন্তু সম্পূর্ণরূপে যার যার তার তার কাছে। ঘটনা একই। দেখবে তোমার পরিবারে কোনো একটা হঠাৎ করে কেউ অসুস্থ হলো, ধরো তোমার পরিবারে আরো 3-4 জন আছে, এই অসুস্থতাটাকে এই 3-4 জন কিন্তু সম্পূর্ণ আলাদা স্তরে দেখবে। এবং এই অসুস্থতা, একজন মানুষের অসুস্থতাটা আর ঘরে 3-4 জনের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা দায়িত্ববোধ, আলাদা আলাদা ভারবোধ, আলাদা আলাদা স্ট্রেস ফ্যাক্টরস, আলাদা আলাদা অ্যাংজাইটিস, আলাদা আলাদা টেনশন, সব কিছু আলাদা হয়ে যাবে। এই যে ঘটনাটা, এটা তো আমাদের দৈনন্দিন ঘটনা না, এরকম তো আমরা কন্টিনিউয়াসলি ফেস করছি। তাই জন্য এখানে এই প্রশ্নটা ভারী সুন্দর, যে এই বিঘ্নের কারণ যদি আমি ক্ষুদ্র বুদ্ধিতে বিচার করতে যাই, তাহলে অনেক সময় নিজেকে আমি ভাবি যে আমি সত্যি কি বিচার করতে পারবো যে বিঘ্নের কারণটা কি? তার কারণ আমার তো মন বলতে তো আমার অজ্ঞান দিয়ে ঢাকা। আর বিঘ্ন যদি অন্যের কারণ, মানে আমি যদি এমন কিছু একটা করে ফেললাম, আমি একটা এমন কিছু ডিসিশন নিয়ে ফেললাম, এমন ভাবে হয়তো কাউকে কিছু বললাম যে এটাকে এইভাবে করো তোমার ভালো হবে, পরে দেখা গেল ভালো হলো না সেটা, হয়তো তার জন্য ওটা একটা বিঘ্ন হয়ে গেল, বা তার জন্য ওটা একটা সমস্যা হয়ে গেল, তার জন্য ওটা একটা রিয়েলি একটা অ্যাংজাইটির কারণ হয়ে গেল, একটা দুঃখের কারণ হয়ে গেল। এবার তোমার মনে তার ইম্প্যাক্ট, আমি কেন বলে ফেললাম, আমার কি বলার দরকার ছিল, আমি তো না বললেই পারতাম, আমার বলার জন্য এটা হলো, আমার করার জন্য এটা হলো, আমি এটা করেছিলাম বলে তবে এটা হলো। এই সবগুলোই কিন্তু তোমার মনের জগতের জন্য কিন্তু ততটাই বিঘ্ন, যেটাকে তুমি যদি আরেক দৃষ্টিতে দেখো, তুমি যাকে বলেছ তার জীবনে যে বিঘ্নটা, অর্থাৎ তার জীবনে যে সমস্যাটা সৃষ্টি হলো, তার কাছেও কিন্তু ওটা একটা বিঘ্ন। তা আমরা বেসিক্যালি যারা এই জগতে আছি, আমরা একে অপরকে সর্বদাই ভাবে নানান রকম ভাবে কিন্তু প্রভাবিত করছি, তাদের জীবনগুলোকে প্রভাবিত করছি। কখনো পজিটিভলি করছি, কখনো নেগেটিভলি করছি, কিন্তু সবসময় যে আমরা সচেতনভাবে করছি তা নয়, আমরা অচেতনভাবে করি। মোস্ট অফ দি টাইম অতটা খেয়াল থাকে না, একটা কথা বলে হয়তো বলে ফেললাম, তারপর হয়তো ভাবলাম এই কথাটা বোধহয় না বললেই ভালো হতো, বা একটু পরে বললে ভালো হতো।
বা একটু অন্যভাবে বললে ভালো হতো। কিন্তু এগুলো অনেক সময় আমাদের কাছে সেই সময় আসে না। সংসারের মোস্ট অফ দি ছোট, ছোট ঝঞ্ঝাট যেগুলোকে মানুষের জীবনে এক কথায় বলবো, দৈনন্দিন জীবনে খুঁটিনাটি মানসিক অশান্তির কারণ যদি দেখো, এইগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম বেশি হয়। সবসময় যে বড়, বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে সবার জীবনে তা নয়। প্রত্যেকের ব্যক্তিগত ব্যবহারিক জীবনে, স্পিরিচুয়াল লাইফের কথা বলছি না আমি, ব্যবহারিক জীবনটাকে যদি দেখো, যেটা ইউজুয়াল লাইফ, সেটাতে কিন্তু তুমি দেখবে এই ছোট, ছোট জিনিসগুলো কিন্তু তোমাদের মনের যে একটা সন্তুলন, বা যেটাকে আমরা বলবো ব্যালেন্স অফ মাইন্ড অ্যান্ড ইমোশনস, সেটাকে কিন্তু যখন তখন অ্যাফেক্ট করছে। তুমি জানো না তোমার মনের মধ্যে সেটা থেকে কিন্তু একটা মনে হচ্ছে, বাবা উফ, এই একটা আচ্ছা ঝঞ্ঝাটে পড়লাম, তো এটা তো একটা বড় অসুবিধার মধ্যে, কি করি, বা তোমার মনের মধ্যে সেই একটা যে একটা শান্ত সুন্দর একটা অবস্থা, যেখানে তুমি রিল্যাক্সড, ইন হ্যাপি স্টেট, এই জায়গাটা, এগুলো সব বিঘ্ন, এগুলো তোমাকে সেই জায়গাটা পৌঁছাতে দিচ্ছে না। প্রত্যেকটা মানুষের জীবনে বিঘ্ন কেন আসে জানো? বিঘ্ন আসে যাতে কোনো না কোনো একদিন তুমি বিঘ্নটাকে বড় করে দেখবে না, তুমি বিঘ্নের কারণ খুঁজবে। অর্থাৎ বিঘ্নের কারণ খুঁজতে গেলে তুমি একটা জায়গায় কিন্তু ইনভেরিয়েবলি পৌঁছাবে। সেটা কি জানো? সেটা হচ্ছে যে, নয় তুমি কোনো কিছুকে অজ্ঞানতার দৃষ্টিতে তার বিচার করছো, কোনো ভুল ত্রুটি বিঘ্ন অর্থাৎ ভুল ত্রুটি সমস্যা, এটাকে তুমি যখন দেখছো, যখন বিচার করছো কেন এটা, তখন তুমি তোমার মতন করে ওটা করছো। আমি আবার যখন তোমাকে বোঝাবো তোমার মতন, তোমার মতন বলতে আমি বলছি তোমার যে কন্ডিশনস গুলো আছে, ছোট্টবেলা থেকে তুমি যেভাবে বড় হয়েছো, ভাবতে শিখেছো, তোমার ধারণাগুলো যেরকম, অর্থাৎ তোমার ধারণার মধ্যে হয়তো কোনো একটা জিনিস আছে, এইভাবে হলে এটা ঠিক হয়, তার মানে তোমার ধারণা ঠিক। কিন্তু আর একজনের ধারণায় কিন্তু তোমার ধারণাটাই যেটা ঠিক, আর একজনের কাছে কিন্তু সেটা ঠিক নাও হতে পারে, এবং হয় না, মোস্ট অফ দি টাইম সেটা হয় না। স্বামী একরকম ভাবে ভাবে, কথা বলে, বিচার করে, স্ত্রী সেই একই বস্তুতে একই বিঘ্নকে একই অসুবিধাকে আর একভাবে দেখো। তুমি বাজারে গেছো, তোমার স্বামী একটা কথা বললেন, কোনো একটা কিছু কিনছো, উনি একটা কিছু কথা বললেন, তুমি না 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 তুমি বোঝো না, তুমি এটা না, এটা বস্তুটা এক, উদ্দেশ্য নিয়ে গেছো একটা কোনো কিছু কেনার জন্য, কিন্তু দেখো ওইখানে গিয়েও কিন্তু কোথাও একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন্স, এবং সেটাকে কেন্দ্র করে মনের জগতে কেমন যেন একটা উফ, বোঝো না কেন, ইত্যাদি ইত্যাদি এগুলো এসে যায়। আমি বলছি যা কিছু তোমার মনের এই যে একটা ন্যাচারাল স্টেট অফ হ্যাপিনেস, সেটাকে নাড়া দিয়ে দেয়, এবং সেখানে একটা, কি বলবো এক কথায়, একটা বিঘ্ন সৃষ্টি করে, একটা কোথাও একটা এমন একটা মানসিক অবস্থা যেখানে হয়তো তুমি আর সেই রিল্যাক্সড জয়ফুল স্টেটে নেই। এই জায়গাটার জন্য তোমাকে কি করতে হবে? আমি বরাবর তোমাদের সকলকে একটা কথা বলছি, জপ করো, তপ করো, সব করো, যেটা করছো সেটা বড় কথা নয়। জপ করছো কি চা খাচ্ছ, এটা বড় কথা নয়। বড় হচ্ছে জল খাবার সময়, চা খাবার সময়, জপ করার সময় তোমার মনের অবস্থাটা কেমন। অর্থাৎ তুমি কি সচেতনভাবে জল খাচ্ছ, তুমি কি সচেতনভাবে চা খাচ্ছ, না হাতে তোমার কাপটা রয়েছে, তুমি পাঁচজনের সঙ্গে কথা বলছো, সামনে টিভি চলছে তার দিকে তাকিয়ে আছো, বা তোমার হাতে একটা ফোন আছে তার দিকে তাকিয়ে তুমি কিছু একটা দেখছো বা শুনছো। কিন্তু তুমি, তোমার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল জল খাবার, কিন্তু তার সঙ্গে এতগুলো জুটে গেছে, তার ফলে তোমার একটাই মন, তোমাদের চারটে মন নয়, একটা মন ভেঙে চার টুকরো হয়ে গেল। উদ্দেশ্য ছিল এই চার টুকরো মনকে এক করে জলটা খাওয়া, বা চার টুকরো মনকে এক করে চাটা খাওয়া। এই ছোট 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 বেঁচে যাবার মনগুলোকে একবারে সংগৃহীত করে একটা জায়গায় একটা কাজ করা। আমি তোমাদের বরাবর বলে আসছি, দিস ইজ দি প্র্যাকটিস অফ মাইন্ডফুলনেস।
যেটা করছো কেবল সেটাকে কি কখনো মন দিতে পারো? এটা জিজ্ঞাসা করো। দেখবে যখন এই ছোট ছোট জীবনের এই ছোট ছোট জিনিসগুলো যদি একটা একটা করে কাজ একটা একটা মন দিয়ে করা এবং তাতেই মনটাকে দেবার চেষ্টা, 30 দিকে ছড়িয়ে ছিটিয়ে নয়, একসঙ্গে এতগুলো করছি, কিন্তু অ্যাকচুয়ালি তোমার ব্রেন তা করতে পারে না। ব্রেন সবসময় একটা কাজ একবারেই করতে পারে, কিন্তু যেহেতু তুমি একসঙ্গে 4টে কাজ করে অভ্যস্ত হয়ে গেছো, মাল্টিটাস্কিং যেটাকে বলা হয়, এর ফলে কি হয়েছে জানো, ব্রেনের যে ক্ষমতাটা ডিফিউজড হয়ে গেছে, অর্থাৎ ব্রেনের যে একটা একাগ্র চিত্ত হলে যে ব্রেনের যে শক্তি, সেটা এখানে কি হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তার ফলে তুমি কোনো জিনিস থেকেই অ্যাকচুয়ালি সার তুলতে পারছো না। সব জিনিস কেমন জলে আর দুধে মিলে যাচ্ছে, ফলে না দুধটা ভালো হচ্ছে না জলটা ভালো হচ্ছে। জীবনের বিঘ্নগুলো আসে তার একমাত্র কারণ অজ্ঞানতা, অচেতনতা। যত অচেতন তত বিঘ্ন, চেতনায় কোনো বিঘ্ন নেই। যদি সচেতনভাবে সবকিছুকে দেখো, তোমার আত্মার দৃষ্টি দিয়ে সবকিছুকে দেখো, তোমার উইটনেসিং কনসিয়াসনেস বা যাকে বলবো, তোমার ভেতরে যে একজন সাক্ষী আছেন, সাক্ষী চেতনার অবস্থা দিয়ে তুমি যদি দেখো, তোমার সোল দিয়ে তুমি যদি দেখো, তোমার মন আর চোখ দিয়ে নয়, তাহলে তুমি দেখবে অনেক কিছু দেখতে পাবে যা তুমি কেবল চোখ দিয়ে বা কেবল কান দিয়ে বা কেবল তোমার এই কন্ডিশনড মাইন্ড দিয়ে তুমি কিন্তু দেখতে পাবে না। তোমাকে সচেতন হতেই হবে, তোমাকে একেবারে মনটাকে এক জায়গায় আনতে হবে। কথা বলছে, তখন মনটাকে কথাতেই দিয়ে রাখলে, কিছু শুনছো তার মধ্যেই দিয়ে রাখলে, আকাশের দিকে তাকিয়ে আছো, কি সুন্দর আকাশটার মধ্যে একটা পাখি উড়ে, সেইটার দিকে তাকিয়ে যখনই মন ত্যাগ করে দিতে পারো, ওখান থেকে তোমার একটা আনন্দের স্রোত নেমে আসবে। এক কথায়, জীবনে যদি বিঘ্নহীন জীবন দেখতে চাও, তাহলে মনের বিঘ্নকে দূর করো। সেই মনের বিঘ্ন কি? তোমার অচেতনতা, তোমার অজ্ঞানতা। সেই অচেতন, সেই অজ্ঞান মনকে তুমি যদি শান্ত করতে চাও, তার একমাত্র উপায় হচ্ছে আত্মা, এই যে সত্য, এই বোধটাকে জাগাবার চেষ্টা করো। তোমার মনেতে একটা একাগ্রভূমিক, উচ্চভূমিক, একটা হায়ার মাইন্ড, একটা কনসেন্ট্রেটেড মাইন্ড, একটা মাইন্ডফুল মাইন্ড আছে, তার দিকে একটু একটু করে সচেতনভাবে চেষ্টা করতে থাকো। দেখবে আস্তে আস্তে সব দ্বার খুলে যাবে এবং তুমি খুব সহজে একটু একটু করে বুঝতে পারবে কখন কোন কথাটা বলবো, কখন কোন কাজটা করব, কিভাবে বলবো, কিভাবে করবো। তাতে তোমার মনের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্টসগুলো আর ঢুকতে পারছে না। কিরমভাবে ভেতরে যাবে, একটা শিল্ডেড হয়ে যাচ্ছে, একটা কবচ, যেটা বলে না কবচ, কবচ হয়ে গেছে ভেতর থেকে। আর কোনো বাইরের নেগেটিভ ইনফ্লুয়েন্স ঢুকতে পারছে না। তোমার মনও কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স তৈরি করে তোমার ভেতরের মনকে কিন্তু আর ছুঁতে পারছে না। সেই ভেতরের মন তোমার বন্ধু মন। ওই জন্য মন চলো নিজে নিকেতনে রোজ পড়ো, রোজ পড়ো। ওর মধ্যে ওইটাই বলা হয়েছে, তোমার সব থেকে বড় বন্ধু হচ্ছে তোমার এই উচ্চ মন, যেটা তোমার বন্ধু মন। আর যেটা নিম্নবৃত্তি সম্পন্ন মন, সে 30টা বিঘ্ন সৃষ্টি করেছে। তুমি তার সলিউশন খুঁজতে খুঁজতে জীবন কাটিয়ে দিলে। সব সমস্যার সমাধান কিন্তু একটা জায়গায় রয়েছে, ফরগেটফুলনেস, অর্থাৎ বিস্মরণ, ভুলে যাওয়ার যে অভ্যাস, আত্মাকে ভুলে থাকার যে অভ্যাস, সেই আত্মাকে ভুলে আর সব ঠিক, কেবল আত্মাই তোমার কাছে বেঠিক হয়ে গেছে। এই আত্মাকে ভুলে বিস্মরণ, একটু একটু করে আত্মার ধর্মটাকে স্মরণ করতে থাকো। তাহলে দেখবে আস্তে আস্তে করে তোমার চেতনার জাগরণ হবে, তোমার মধ্যে জ্ঞানের আলোক জ্বলবে। তখন তোমার কিন্তু আর এই বিঘ্নগুলো স্থান পাবে না। এক কথায় শেষ, ভোরবেলায় যখন সূর্য উদয় হয়, গাঢ় গভীর তমনিশা, সারা রাত্রির যে অন্ধকার, ঠিক দেখবে একটু একটু করে সূর্যের আলোক যেমন ফোটে, অন্ধকার আপনা হতেই বিদূরিত হয়।
বিঘ্ন আপনা হতেই বিদূরিত হয়। কখন? যখন সচেতনতার আলো, সচেতনতার প্রদীপ, যখন সচেতনতার সূর্যের উদয় হয় তোমার চেতনার জগতে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।